এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। তিনি প্রথমে কি বলছেন যে এই চেয়ারটা অত্যন্ত কঠিন চেয়ার, দেখতে মনে হয় খুব আরামের, কিন্তু এটা খুবই গরম, হট সিট যাকে বলে। এটা এত সোজা না এখানে বসা, এটা তারেক রহমান ফিল করছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন? বলে এই চেয়ার আরামের চেয়ার না, এই চেয়ার আমার কাছে গরম লাগে, টকবকে গরম লাগে। এই চেয়ার আমাকে বুঝায়, অনেক কিছু বুঝায়। দেখতে মনে হচ্ছে যে এটা আরামের চেয়ার, কিন্তু আমার কাছে মোটেও আরাম লাগে না, আমার কাছে কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটা প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাচ্ছি। যেই বক্তব্যটা শুনলে আপনাদের মনটা ভরে যাবে, আপনারা মুগ্ধ হবেন। প্রধানমন্ত্রীর সেই কথাগুলো শুনলে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে বাধ্য হবেন। সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর প্রশংসা হচ্ছে প্রধানমন্ত্রীর সেই কথাগুলোর কারণে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছে, কথা নয় কাজে প্রমাণ করতে হবে। তিনি সেটি করে দেখিয়েছেন। প্রধানমন্ত্রী দেখলাম সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন যে চেয়ারে তিনি বসেছেন এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। এই চেয়ার আরামের চেয়ার নয়। প্রধানমন্ত্রীর চেয়ারটি অনেক জটিল এবং দায়িত্বের চেয়ার। এই চেয়ারে যারা বসে তারা ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারে না, মন চাইলেই যা ইচ্ছা তাই করা যায় না। দেশের ২০ কোটি জনগণের মানুষের ভাগ্য নির্ধারণ, নীতি নির্ধারক যেই ব্যক্তি বা যেই চেয়ারে, সেই ব্যক্তির মাথায় কত চাপ থাকে, কত চিন্তা থাকে, কত ভাবনা থাকে, সেটি কাউকে বলেও বোঝানো সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতার চেয়ারকে উপেক্ষা করলেন। তিনি কি বললেন সেটা আমরা শুনি, তারপরে কথা বলি। আসলে অনেক পরে হলেও বাংলাদেশ একজন যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছে, আমার মনে হলো তার এই বক্তব্য শোনার পরে। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পাই, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে
বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হাসপাতালগুলোতে কত দ্রুত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, দিনের কার্যবিধিতে আপনি যখন শুরু করেন বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্য বলে ওঠেন তার এলাকায় রাস্তা লাগবে, তার এলাকায় ব্রিজ লাগবে, কারো এলাকায় কালভার্ট লাগবে। স্বয়ং বিরোধী দলীয় নেতা ওনার এলাকার সমস্যার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল পার্লামেন্ট এনশিওর করতে না পারি, মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না। মাননীয় স্পিকার, এই দেশকে যদি সামনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কিভাবে হবে এ ব্যাপারে হয়তো আমাদের মধ্যে ডিবেট হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিবেট নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আসুন আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাননীয় স্পিকার, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, 1971 সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন বিবেচনায় আমাদের দেশকে যদি স্ট্যান্ডার্ডে ধরি, আমাদের মতন অনেকগুলো দেশ ছিল যারা হয়তো 1972-73 সালে স্বাধীন হয়েছে, তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা পারিনি কেন? বিকজ বিভিন্নভাবে এই দেশকে একটু আগেই যেটা বলেছি মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত করা হয়েছে গণতন্ত্রকে। মাননীয় স্পিকার, গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বাধাগ্রস্ত হবে। কাজেই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি বিরোধী দলীয় নেতার সাথে একমত হয়েই বলতে চাই যে কথাটি কয়েকবার আমি রিপিট করেছি, আবারও আমি রিপিট করতে চাই, কারণ আমি মনে করি এটা উনি একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এই সংসদ মানে পুরো বাংলাদেশ। এই সংসদের সফলতা মানে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। এবং মাননীয় স্পিকার, এটি সংসদের রীতি, সংসদের নীতি। মাননীয় স্পিকার, একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে। সেই জন্যই আমি বারে বারে বলছি, এই সংসদের দ্বারা গঠিত সরকার। মাননীয় স্পিকার, এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি এই সংসদ এমন একটি সংসদ যা বাংলাদেশের অতীতে কোনোদিন হয়নি। বর্তমানে সংসদ বর্তমান এবং ভবিষ্যতে হবে সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। মাননীয় স্পিকার, আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।
আমরা কেউই এই সংসদের কোনো একজন সদস্য আমরা শয়ন স্বপ্নে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না। কারণ বর্তমান বাংলাদেশ ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, শেষ অধিবেশনের দিনে আমি এইটুক আমার অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই যে আমরা সব সময় সকল সময় প্রস্তুত আছি বিরোধী দলের সদস্যদের সাথে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা উভয়ে সকলে একসাথে এই দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। মাননীয় স্পিকার, মাননীয় সম্মানিত বিরোধী দলীয় নেতা সঠিকভাবে বলেছেন যে আজকের এই সংসদের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। এই সংসদের দিকে পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশী আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। ৭০ বছর আগে আমরা স্বপ্ন দেখতাম একটা উন্নত সড়কের, 10 বছর আগে স্বপ্ন দেখতাম একটা সেতুর, কিন্তু 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে প্রজেক্টের নীল নকশা তৈরি করছে তার সামনে আগের সব রেকর্ড ম্লানি নয় বরং তুচ্ছ মনে হতে পারে। তেঁতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সর্ববৃহৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বিএনপি সরকারের এই মাস্টার প্ল্যান কেবল একটি রাস্তা বা রেল লাইন নয়, এটি এমন এক সুপার এশিয়ান হাইওয়ে যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ল্যান্ড ব্রিজ হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বিশাল এই প্ল্যান বদলে দেবে আপনার দেশ, আপনার শহর এবং আপনার পকেটের পরিস্থিতিও। প্রজেক্টে কি থাকছে? $79 বিলিয়ন ব্যয়ে তৈরি হবে এই সুপার এশিয়ান হাইওয়ে, হাই স্পিড রেলওয়ে এবং উন্নত শিল্পাঞ্চল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এখানে 3 ধাপে বিনিয়োগ করছে। প্রথম 3 বছরে $20 বিলিয়ন, পরবর্তী 7 বছরে $45 বিলিয়ন এবং শেষ 10 বছরে $14 বিলিয়ন। লক্ষ্য একটাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 900 কিলোমিটার লম্বা এক অত্যাধুনিক করিডোর, যেখানে থাকবে হাই স্পিড ইলেকট্রিক ট্রেন এবং সুপার হাইওয়ে। এই করিডোরের মূল লক্ষ্য সময়কে জয় করা। কল্পনা করুন, টেকনাফ থেকে একটি কার্গো ছাড়বে এবং মাত্র 10 ঘন্টায় তা তেঁতুলিয়া পৌঁছাবে। এখন যেখানে একটি ট্রাকের সময় লাগে 48 থেকে 72 ঘন্টা, সেখানে মাত্র 10 ঘন্টা। এটি পরিবহনের সময় কমাবে প্রায় 80% এবং লজিস্টিক্স খরচ কমাবে অন্তত 40%। এই গতি কেবল গাড়ির নয়, এই গতি আমাদের অর্থনীতির। উত্তরবঙ্গের কৃষি পণ্য, সেটা রাজশাহীর আম হোক বা দিনাজপুরের লিচু, গাছ থেকে নামানোর 10 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে রপ্তানির জন্য। আর এশিয়ান হাইওয়ের মাধ্যমে দিনাজপুরের লিচু গাছ থেকে পাড়ার 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুর। এখানেই লুকিয়ে আছে বড় ভূরাজনৈতিক কৌশল। এই হাইওয়েটি উত্তরে চীন, নেপাল, ভুটান এবং ভারতকে কানেক্ট করে সরাসরি মিয়ানমার হয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া আর ভিয়েতনামের মতো আসিয়ান দেশগুলোর বিশাল মার্কেটের সাথে বাংলাদেশকে যুক্ত করবে। এটি এশিয়ান হাইওয়ে 1 এবং এশিয়ান হাইওয়ে 2 এর সাথে যুক্ত হয়ে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর ট্রানজিট সহজ করবে এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর চাপ কমাবে। সহজ কথা হলো, বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগের নাভি কেন্দ্র। সাউথ এশিয়ান রিজিয়নের সব পণ্য এই ল্যান্ড ব্রিজ ব্যবহার করে যাতায়াত করবে। ফলে ট্রানজিট ফি এবং বাণিজ্যিক সুযোগ থেকে বাংলাদেশ যে পরিমাণ আয় করবে তা আগে কখনো কল্পনাও করা যায়নি। এখন আসা যাক শিল্পায়নের প্রসঙ্গে। করিডোরের 100 কিলোমিটার আশেপাশের অঞ্চলে গড়ে তোলা হবে অত্যাধুনিক সব ইকোনমিক জোন। হাইওয়ের পাশ দিয়ে লম্বালম্বিভাবে তৈরি হবে সোলার ইলেকট্রিক প্রজেক্ট, যা থেকে প্রায় 1500 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই বিপুল পরিমাণ সবুজ শক্তি বা গ্রিন এনার্জি ব্যবহারের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট বিক্রি করে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার আয় করতে পারবে। জরুরি আরেকটি বিষয় হলো ভ্যালু এডিশন। আমাদের উত্তরবঙ্গে প্রতি বছর কত আলু পচে নষ্ট হয় তা আমরা সবাই জানি, কিন্তু এই করিডোর সংলগ্ন এলাকায় গড়ে উঠবে এমন সব প্রসেসিং প্ল্যান্ট
যেখানে আলু আর শুধু সবজি থাকবে না, আলু রূপান্তরিত হবে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অ্যালকোহল এবং স্টার্চে, যার বাজার মূল্য আলুর চেয়ে অনেক অনেক বেশি। এছাড়া উত্তরবঙ্গের টমেটো থেকে উন্নত মানের সস এবং পাউডার তৈরি করে তা সরাসরি আসিয়ান দেশগুলোতে রপ্তানি করা হবে। এর সাথে যোগ হবে হাই ভ্যালু সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি। বিএনপি সরকারের পরিকল্পনা হলো করিডোরের আশেপাশে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর, চিপ এবং ট্রানজিস্টর তৈরির কারখানা গড়ে তোলা। প্রোডাকশনের কয়েক ঘন্টার মধ্যেই হাই স্পিড কার্গোতে করে এই চিপগুলো পৌঁছে যাবে মোংলা বা চট্টগ্রাম বন্দরে। এডিবি বলছে 2050 সালের মধ্যে এই করিডোর অঞ্চলের সম্মিলিত অর্থনৈতিক আউটপুট 32 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে 286 বিলিয়ন ডলারে, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে প্রায় 9 গুণ। 2036 সালের মধ্যে এখানে প্রায় 70 লাখ থেকে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান হবে। এই একটি করিডোরই বাংলাদেশের জিডিপিতে অতিরিক্ত 1.5 থেকে 2% প্রবৃদ্ধি যোগ করবে, আর 2050 সাল নাগাদ মাথা পিছু আয় 12,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এটি হবে একটি স্মার্ট করিডোর, যেখানে 5G নেটওয়ার্ক এবং আইওটি ব্যবহার করে কার্গোর রিয়েল টাইম ট্র্যাকিং নিশ্চিত করা হবে। এই প্রজেক্ট কেবল যোগাযোগ নয়, এটি বাংলাদেশের শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন এবং আধুনিকায়নের এক সম্মিলিত প্যাকেজ। এই ডিজিটাল যুগে প্রথাগত অবকাঠামো দিয়ে এখন আর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। সেখানে যখন কৃষি পণ্যকে হাই ভ্যালু ইন্ডাস্ট্রিয়াল পণ্যে রূপান্তর করার কথা বলা হয়, যখন সেমি কন্ডাক্টর চিপ রপ্তানির স্বপ্ন দেখানো হয়, তখন বোঝা যায় পরিকল্পনার গভীরে গবেষণার ছাপ আছে। প্রশ্ন শুধু একটাই, আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতির দেয়াল ভেঙে এডিবির টাকা আর সরকারের সদিচ্ছা কি পারবে এই সুপার হাইওয়েকে বাস্তবে রূপ দিতে? আপনাদেরকে দুইটা ভিডিও দেখাই। দুইটা ভিডিওর দৃশ্য দুই রকম, একটাতে বক্তব্য আছে আর একটাতে বক্তব্য নেই। দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে চেয়ারটা আপনি দেখছেন, এই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে, মাননীয় স্পিকার। এই চেয়ারটি কঠিন একটি চেয়ার, মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এইটার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, এটা দেখেন। 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। এই যে আমরা 33-এ পাশ পরীক্ষা করি না, 33-এ পাশ আসলো 1858 সালে। এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে, সেই সময় কতই পাশ হবে নির্ধারণ করতে পারছে না। তখন ব্রিটিশ শাসক ছিলেন, ব্রিটিশদের কাছে পাঠানো হলো যে 33-এ কততে পাশ হবে। তখন ব্রিটেনে পাশের মার্ক ছিল 65। দর্শক, দুইটা দেখেন। পরের যে বক্তব্যটা দেখালাম, এটা আইনমন্ত্রী বলছেন অন্য একটা প্রসঙ্গে, কিন্তু আইনমন্ত্রীর পিছনে আপসে করে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথম যে ভিডিওটা দেখালাম, তিনি তার চেয়ারের সামনেই বা পাশে দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছেন এবং চেয়ারকে দেখাচ্ছেন। এর পরের যে ভিডিওটা, সেখানে তিনি পেছনে আছেন। তো দুইটার দুই রকম অর্থ আছে। তিনি প্রথমে কি বলছেন যে এই চেয়ারটা অত্যন্ত কঠিন চেয়ার, দেখতে মনে হয় খুব আরামের, কিন্তু এটা খুবই গরম, হট সিট যাকে বলে। এটা এত সোজা না এখানে বসা, এটা তারেক রহমান ফিল করছেন। এই কারণে তার নিজের চেয়ার ছেড়ে তিনি অন্য চেয়ারও বসছেন। প্রধানমন্ত্রী তার নিজের চেয়ারের বাইরে অন্য চেয়ারে কখনো বসেন, এটা আমরা কখনো দেখি নাই। গত 15 বছরে শেখ হাসিনাকে তার নিজের চেয়ারটা যেভাবে তিনি বসছেন এবং ওইটাকে তিনি যেভাবে এনজয় করেছেন, অন্য কোনোদিন দেখেছেন যে অন্য চেয়ারে যে বসতে ওই পার্লামেন্টে? কিন্তু তিনি অন্য চেয়ারে বসলেন তারেক রহমান। ব্যতিক্রম হচ্ছে এখানে। তার মানে কখনো কখনো নিজের চেয়ার ছেড়ে দিতে হয়। তিনি যে চেয়ারটা বসছেন, তিনি এটা হচ্ছে সংসদ নেতা। সংসদ নেতা তিনি হন যিনি প্রধানমন্ত্রী হন। তো তিনি তার চেয়ারও ছেড়ে দিচ্ছেন এবং যে চেয়ারে বসছেন সেই চেয়ারটাকে বলছেন কঠিন চেয়ার। এই চেয়ারের বাস্তবতাটা যিনি বুঝবেন, তিনি টেকসই হবেন, তিনি বাস্তবতাটা বুঝবেন। তিনি অবাস্তব একটা অলিক স্বপ্নের মধ্যে যাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসতে পারেন, সে বসার মানসিকতা আছে। এটাই কিন্তু মানে দ্বিতীয় যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, তার সামনে ওই চিফ হুইপ বসেছিলেন নুরুল ইসলাম মনি। তিনি হঠাৎ করে যখন দেখলেন তখন তিনি অপ্রস্তুত, কিন্তু প্রধানমন্ত্রী তাকে থামালেন যে না, আপনি আপনার চেয়ারে বসেন, আমি এখানে বসছি। আমি জানি না ওই চেয়ারটা সম্ভবত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের চেয়ার, সেখানে বসছেন যে খালি ছিল। সব চেয়ারে বসার মানসিকতা থাকা উচিত। আমরা গত 15 বছরে ভুলে গেছিলাম যে
প্রধানমন্ত্রী মানে তার নিজের চেয়ারে বসবেন, ওই চেয়ারে বসে তিনি এনজয় করবেন, মানে ক্ষমতা দেখাবেন, ক্ষমতা খাটাবেন। কিন্তু এইগুলি সবই যে সাময়িক, এইটা শেখ হাসিনা মানেননি বলেই আজকে তার পরিণতি হচ্ছে পালিয়ে গিয়ে দিল্লিতে তার এখন অবস্থান। তারেক রহমান গত 15 বছরের পুরো দৃশ্যপট দেখেছেন, তার মায়ের শাসনকাল দেখেছেন, তিনি সেই সময় তার পাশে থেকেছেন, ফলে বিএনপি কি দুর্ভোগের শিকার হয়েছে। আবার শেখ হাসিনা কিভাবে ক্ষমতাটাকে প্রয়োগ করেছে তার সিটে বসে, চেয়ারে বসে, সেটাও দেখেছেন। এই দেখার মধ্য দিয়ে তারেক রহমানের একটা উপলব্ধি আমার ধারণা যে হয়েছে যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা কখনো চিরকালের জন্য হতে পারে না, চেয়ার কখনো পার্মানেন্ট কোনো চেয়ার হতে পারে না, বিশেষ করে সেটা যদি প্রধানমন্ত্রী বা সংসদ নেতার চেয়ার হয়। সেই চেয়ারগুলো কখনো স্থায়ী না, এবং ওই চেয়ারগুলো এত আরামপ্রদ না, যখন বসা মানেই হচ্ছে এটা আমি খুব স্বর্গসুখ লাভ করব। তিনি এখন স্বর্গসুখ লাভ করছেন না, তিনি বোঝাতে চাচ্ছেন এই চেয়ারগুলো খুব গরম, এই চেয়ারগুলো প্রতি মুহূর্তে তাকে অনুপ্রাণিত করছে যে কিছু করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। তিনি যদি সেই চেয়ারে বসে আরামের সাথে তিনি আয়েসি জীবনযাপন করেন বা ক্ষমতা দেখান, এইটা ঠিক না। এবং যারা এটা দেখেছে তাদের চরম পতন হয়েছে চোখের সামনে। তিনি দেখেছেন বলে এই সিটটাকে তিনি একটা হট সিট হিসাবে বিবেচনা করছেন। দেখলে মনে হবে নরম, কিন্তু আসলে নরম, এটা মানে তপ্ত লোহার একটা বিষয়। সত্যি কথা বলতে কি তাই। গত 2 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারছেন যে এই চেয়ারে বসার কারণে তিনি এমন সব আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, এমন সব সমালোচনার মুখে পড়েছেন, যেটা তিনি কিন্তু আগে কখনো হননি। দেখেন, তার সাথে যারা সহযোদ্ধা ছিল, জামাত বলেন, এনসিপি বলেন, তারা তো তাকে নেতা মেনেছে, তাই না? তো তার নির্দেশনা নিয়েছে, একসাথে কিভাবে আন্দোলন করা যায় সেই পরামর্শ করেছে। কিন্তু আজকে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না তারা, প্রতি মুহূর্তে সমালোচনা। চেয়ারে বসতে না বসতেই হামের শিশুদের মৃত্যু, বন্যা, জ্বালানি তেলের সংকট, কত রকম বহুমুখী সংকট তাকে মোকাবেলা করতে হচ্ছে। অনেকগুলো বলা যায় এই যেসব সংকট তৈরি হয়েছে, এই সবগুলি হচ্ছে বৈশ্বিক বা প্রাকৃতিক, অথবা আগের যেই ব্যর্থতা সরকারের, তার ফলাফলগুলো কিন্তু তাকে ফেস করতে হচ্ছে। সুতরাং এখন চেয়ারে বসে এই যে ঋণগ্রস্ত দেশের কত লোন, অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা, ব্যাংক লোন নিয়ে টাকা ছাপিয়ে দেশের বিভিন্ন সংকট মোকাবেলা করতে হচ্ছে, এইটা যিনি চেয়ারে বসছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বা সংসদ নেতার চেয়ারে বসে, তিনি প্রতি মুহূর্তে বুঝতে পারছেন যে কত গুরু দায়িত্ব, কত চাপ তার উপরে, যে এটা সামলাতে হচ্ছে। এই উপলব্ধিটা ভালো। যারা এই উপলব্ধিটা করছে, যেটা তারেক রহমান বলছেন, সেই উপলব্ধিটা থাকলেই তাহলে ক্ষমতার জন্য তিনি লালায়িত হবেন না, বরং দেশের জন্য, মানুষের জন্য কিছু করার জন্য অনুপ্রাণিত হবে। আমি দুটা বাস্তবতাই দেখালাম, যে তিনি চেয়ারে যেমন বসছেন, সেখানে গরম তাপ অনুভব করছেন, আবার চেয়ার ছেড়ে দিয়ে অন্য চেয়ারে বসার মানসিকতাও তিনি অর্জন করছেন। আমি দুটি বিপরীত ধর্মী দৃশ্য দর্শক আপনাদেরকে দেখালাম। আপনারাও বিবেচনা করেন যে আমি যে কথাগুলো বলছি সেটা সঠিক কিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন? বলে এই চেয়ার আরামের চেয়ার না, এই চেয়ার আমার কাছে গরম লাগে, টকবকে গরম লাগে। এই চেয়ার আমাকে বুঝায়, অনেক কিছু বুঝায়। দেখতে মনে হচ্ছে যে এটা আরামের চেয়ার, কিন্তু আমার কাছে মোটেও আরাম লাগে না, আমার কাছে কষ্ট লাগে। আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান গতকালকে সংসদে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, অনেকেই ভাবতেছে এই চেয়ারটা আরামের। আমি যে প্রধানমন্ত্রী ভাই চেয়ারে বসছি, এই চেয়ারটা মোটে আরামের চেয়ার নয়, এই চেয়ারটা বড় কঠিন। এই চেয়ারে বৈশা দাঁড়ায় অনেক পপুলার কথা বলা যাবে, হাততালি পাওয়া যাবে, বাহাবা পাওয়া যাবে, কিন্তু আমি এই চেয়ারে বসে বুঝতেছি এই চেয়ার আমার কাছে টকবকে গরম লাগে। অনেক কিছু আমি এখান থেকে করতে পারি না। একজন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে বলতেছেন এই চেয়ার আরামের চেয়ার নয়। তার মানে প্রধানমন্ত্রী সারা দেশের ক্ষমতা নিয়ে একটা চেয়ারে বসলেই যে একটা শান্তি, তৃপ্তি, বড় কিছু হয়ে গেলাম, এমনটা নয়। এই চেয়ার আমাকে অনেক দায়িত্বের জায়গা থেকে আমাকে ইঙ্গিত দেয় যে তোমার জায়গা থেকে এই কাজ করা ঠিক, এই কাজ করা ঠিক নয়, এটা করা যাবে, ওটা করা যাবে না। অনেক প্রশ্ন এই চেয়ার আমাকে করে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন? বলে এই চেয়ার আরামের চেয়ার না, এই চেয়ার আমার কাছে গরম লাগে, টকবকে গরম লাগে। এই চেয়ার আমাকে বুঝায়, অনেক কিছু বুঝায়। দেখতে মনে হচ্ছে যে এটা আরামের চেয়ার, কিন্তু আমার কাছে মোটেও আরাম লাগে না, আমার কাছে কষ্ট লাগে। চিন্তা করেন,
একজন প্রধানমন্ত্রী হয়ে কথা বলতেছেন, কারণটা কি? 20 কোটি মানুষের দায়িত্ব নেওয়া চারটিখানি বিষয় নয়। এর যে কত বড় ভার, কত বড় বোঝা, যারা দায়িত্ব নিয়ে দায়িত্ববোধের জায়গা থেকে এই কথা বলতে পারে, তার মানে বোঝা যায় যে আসলে তিনি জনগণের জন্য কাজ করার একটা চিন্তা ফিকির করে, এটা তার দিলের ভিতরে আছে। না হইলে তো বলতো ক্ষমতা পাইছি, ডুগডুগি বাজাইতেছে, আরামায়েশ করতেছে, এই কথা তো বলার কোনো কারণ ছিল না। এই কথা বলে উনি বুঝেছেন যে চেয়ারের ভারত্ব কত, এই চেয়ারের ওজনটা কত, যে যা ইচ্ছা তাই বলবার, সংসদে তা বাহাবা বা তালি পাবো, এরকম কিছু না। তা আমি দেখলাম আসলে দায়িত্ব নিয়ে যারা বসছে তাদের মুখ থেকে উল্টাপাল্টা কোনো কথা নাই, উল্টাপাল্টা কোনো বক্তব্য নাই, তারা জনগণের উদ্দেশ্যেই কথাগুলো বলতেছে। বিরোধী দলীয় নেতা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান, তিনি যখন প্রস্তাব দিয়েছেন সংসদে যে আশেপাশে যারা আমাদের কর্মচারী আছে, সরকারি যত কর্মচারী আছে, বিরোধী দলের নেতায় কথায় সকল কর্মচারীদের একটু বোনাস দেয়, তাদেরকে একটু খুশি করা, এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে জনাব তারেক রহমান বলতেছেন যে বিরোধী দলের এই নেতার প্রস্তাবে আমি একমত পোষণ, তার কথায় সকল কর্মচারীদের বেতন বোনাস দেওয়া হবে। এই যে প্রত্যেকটা জায়গায় ভারসাম্য, খুব বোঝাপড়া, সুন্দর সমঝোতা, এই জিনিসগুলো রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে পরিবর্তন করবে। আপনি একটা মত দিলেন, এই মতামত তার কাছে ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে না। কিন্তু সুন্দর একটা মতামত যখন আপনি উপস্থিত করলেন, প্রস্তাব করলেন, সেটাকে গ্রহণ করা মানে কি? এটা ভালো। তিনি চাইলে তো এটা প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু জনাব তারেক রহমান যেটাকে মনে করেন যে আসলে এটা গ্রহণ করা দরকার, সাথে সাথে সেটা গ্রহণ করেন এবং সেই প্রস্তাবে তিনি সম্মতি দেন যে বিরোধী দলীয় নেতা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান, তিনি যে প্রস্তাব দিয়েছেন বেতন বোনাসের ব্যাপারে, আমি একমত, এটা বাস্তবায়ন করা হবে। মারহাবা। তো এটাই তো আমরা চাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে যেই কথাগুলো শুনলেন, যে বক্তব্য আপনারা শুনতে পারলেন, সেটা নিয়ে আপনাদের ওপিনিয়নটা আসলে কি থাকবে, কি বলতে চাচ্ছেন আপনারা? প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারকে উপেক্ষা করে যে কথাগুলো বললেন, সেটি আসলে মনটা জোরানোর মতোই কথা বলেছেন তিনি, কলিজা শীতল হওয়ার মতোই কথা বলেছেন। প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ পবিত্র হায়াত ও দীর্ঘ সুস্থতা দান করুক। তিনি কতটা মানুষকে নিয়ে ভাবেন সেটি তার কথাই প্রমাণ হয়েছেন। সাধারণ মানুষ এই কথাই শুনতে চেয়েছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে। আজকে সত্যিকার অর্থেই মনটা ভরে গেল, সত্যি মনে হচ্ছে আমরা একটা দেশ নেতা পেয়েছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের অপিনিয়ন, মতামত অবশ্যই কমেন্ট করে উল্লেখ করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা কী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।